সঙ্গে ধর্মীয় নেতাদের সংলাপে আন্তর্জাতিক শান্তি সম্মেলনের প্রস্তাব, সম্প্রীতি বিনষ্টকারীদের আইনের আওতায় আনার আহ্বান। কোনো প্রপাগান্ডা যেন আমরা কেউ কোনোভাবে পা না দিই এবং আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি। আমরা এখানে সবাই হিন্দু মুসলিম ভাই ভাই সমানভাবে বেঁচে থাকতে চাই। শান্তি সম্মেলন করে আন্তর্জাতিকভাবে ধর্মগুরুগণ একটা ঐক্যমতে এসেছি যে আমরা সম্প্রীতির দেশ চাই। বিশ্বের মধ্যে জানুক যে বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। মতের ভিন্নতা থাকলেও দেশের কেউ একে অপরের শত্রু নয় বললেন ডক্টর ইউনূস। আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবার এক। আমরা সবাই একই পরিবারের সদস্য। ঐক্য করতে গিয়ে বাকশাল করলে তা কাজে আসবে না, মত মঈন খানের। আমি ঐক্য করতে গিয়ে যদি আবার নতুন করে বাকশাল করে ফেলি তাহলে কিন্তু সেই ঐক্যে কাজ হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগামী সপ্তাহে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। আলোচনায় গুরুত্ব পাবে পানি বন্টন ও বাণিজ্য ইস্যু, জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা বিশেষ ট্রাইব্যুনালের। বিটিআরসিকে দ্রুত কন্টেন্ট সরানোর নির্দেশ। ফেসবুক, এক্স, ইউটিউবকেও দেয়া হবে আদেশের কপি। গণমাধ্যমকে মন মতো সংবাদ করতে বাধ্য করেছে হাসিনা সরকার, বললেন প্রেস সচিব। স্বাধীনতা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস। ভারতীয় মিডিয়ায় মিথ্যাচার মোকাবেলার আহ্বান। এবং অনাস্থা ভোটে হেরে 60 বছর পর ফ্রান্সের প্রথম কোনো প্রধানমন্ত্রীর পদত্যাগ। প্রেসিডেন্ট মাক্রোর বিরুদ্ধেও ব্যর্থতার অভিযোগ ফরাসিদের, আগাম নির্বাচনের দাবি। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে আন্তর্জাতিক শান্তি সম্মেলনের প্রস্তাব দিলেন ধর্মীয় নেতারা। সম্প্রীতি বিনষ্টকারীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে তারা বলেছেন, বাংলাদেশে সব সম্প্রদায়ের মানুষ ভালো আছে, নিজেদের মধ্যে কোনো বিভেদ নেই। ভারতের গণমাধ্যম উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার ছড়াচ্ছে বলেও মন্তব্য করেছেন তারা। এদিকে উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, ভারতীয় প্রোপাগান্ডার বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, অল্প দিনের মধ্যেই ফলাফল দেখতে পাবে জাতি। ভারতীয় গণমাধ্যমে যখন বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রদায়িক সহিংসতার মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, তখন ফরেন সার্ভিস একাডেমিতে যেন এক সম্প্রীতির মিলন মেলা। বৃহস্পতিবার বিকেলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ সব ধর্মের প্রতিনিধির মেলবন্ধন জানান দেয় অসাম্প্রদায়িক বাংলাদেশের, যার নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় গণমাধ্যমের লাগাতার অপপ্রচার আর দেশের মধ্যে সাম্প্রদায়িক উস্কানি সম্পর্কে করণীয় ঠিক করতে বাংলাদেশের সব ধর্মের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ আহ্বান করেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার তার আহ্বানে সাড়া দিয়ে সংলাপে অংশ নেন আস-সুন্নাহ ফাউন্ডেশন, হেফাজতে ইসলাম, বুদ্ধিস্ট ফেডারেশন ও সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিরা। 2 ঘন্টারও বেশি সময় ধরে চলে সংলাপ। ডক্টর মোহাম্মদ ইউনূস সবার কথা শোনেন। বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা অস্থিরতা নিরসনে নিজেদের মন্তব্য তুলে ধরেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হন ধর্মীয় প্রতিনিধিরা। তারা বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করছে, নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ আমরা থাকবো। আমাদের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই ভাই ভাই হয়ে আমরা এই মাটিতে আমাদের প্রিয় দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার যাতে রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয় সেই ব্যবস্থা করতে চাচ্ছে। এই পরাজিত শক্তির বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, দলমত নির্বিশেষে। কারো উস্কানিতে প্ররোচিত না হওয়ার আহ্বান জানিয়ে ধর্মীয় প্রতিনিধিরা বলেন, ভারতীয় গণমাধ্যম সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। দেশীয় উস্কানিদাতাদের দ্রুত আইনের আওতায় আনার পরামর্শ দেন তারা। শান্তি সম্মেলন করে আন্তর্জাতিক এখানে যে সংস্থাগুলো আছে এবং বিভিন্ন মিশন যেগুলো আছে তারা সহ প্রতিবেশী দেশ সহ বিশ্বের মধ্যে জানুক যে বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। ছোটখাটো মিডিয়াতে অনেক উস্কানিমূলক কথা বলা হচ্ছে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে আসলে সম্প্রীতির মানুষ, যে আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। আমরা বাংলাদেশে ভালো আছি, আমাদের কোনো সমস্যা নাই। আমরা বলেছি যেখানে যেখানে সমস্যা ছিল আমরা সেটা উল্লেখ করেছি। যে মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে তাদের আমরা প্রতিরোধ করব। পরে উপদেষ্টা মাহফুজ আলম জানান, ভারতীয় অপপ্রচারের জবাব সম্প্রীতি দিয়ে দেবে বাংলাদেশ। ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার, অল্প দিনের মধ্যেই তা দৃশ্যমান হওয়ার প্রত্যাশা তার। বাইরে যতই
ষড়যন্ত্র হোক না কেন, আমরা যদি ভেতরে এই দেশের মধ্যে ঐক্যবদ্ধ থাকি রাজনৈতিকভাবে, সাম্প্রদায়িকগত জায়গা থেকে এবং আরও অন্যান্য ক্ষেত্র বিশেষ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বাইরে যত অপপ্রচার চলুক বাংলাদেশ এগিয়ে যাবে। শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে সংলাপ চলমান থাকবে বলেও জানানো হয় বৃহস্পতিবারের আয়োজন থেকে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ নতুনভাবে জন্মলাভ করছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা সব সম্প্রদায়ের মানুষকে ভয়হীন মানবিক সম্পর্ক গড়তে আহ্বান জানিয়েছেন। বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। বিতাড়িত রাজনৈতিক দলের অনেক নেতা দেশে বিদেশে বসে উস্কানি দিচ্ছে, এতে সাড়া না দিয়ে মোকাবেলা করাই প্রধান কাজ বলেও উল্লেখ করেন তিনি। উস্কানিতে সাড়া না দেওয়া, এইটার থেকে আমরা কিভাবে বাঁচবো, এইটাই আমাদের, আমরা সব দিকে ঠিক আছে কিন্তু এই বাইরের থেকে আসতেছে, একটা ক্ষোভ সৃষ্টি করছে, একটা হলো যে উস্কানি সৃষ্টি করছে। উস্কানিটা এমন নিখুঁতভাবে করে বোঝা যায় না যে এটা উস্কানি। বহির্বিশ্বে আবার কেউ আছে যারা আমাদেরকে বিভিন্নভাবে উস্কানির সূত্রপাত করে, তাদের দেশের যারা সংখ্যালঘু তাদের উপরে যে হয়রানি, সেটা আমাদের মনে ক্ষোভ সৃষ্টি করে, আমাদের উস্কানির সৃষ্টি করে। এই দুটোর থেকে আমরা কিভাবে ঘটনাকে স্বীকৃতি দেব কিন্তু তার উস্কানির শিকার হবে না, এটা আমরা কিভাবে করতে পারি। আমরা নাগরিক, আমরা নির্ভয়ে নাগরিক, ভয়ের সঙ্গে নাগরিক না, একটা মানবিক সম্পর্ক যেটা ভয়মুক্ত। ঐক্য করতে গিয়ে বাকশাল করলে তা কোনো কাজে আসবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। দলটির নেতারা অভিযোগ করেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে থাকায় উগ্রবাদীরা উৎসাহিত হচ্ছে। স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তুলতে একদিন আগে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই বৈঠকে থাকা বিএনপির অন্যতম শীর্ষ নেতা ডক্টর আব্দুল মঈন খান বৃহস্পতিবার তার মতামত তুলে ধরেন এক অনুষ্ঠানে। তিনি বলেন, ঐক্যের কোনো বিকল্প নেই, তবে এতে যেন বাকশাল ফিরে না আসে। ঐক্য অবশ্য প্রয়োজনীয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্য প্রয়োজন, এতে কারো কোনো দ্বিমত থাকতে পারে না। কিন্তু আমি এই প্রসঙ্গে আপনাদের আরও একটু সতর্ক করে দিতে চাই। ইংরেজিতে একটি কথা আছে, ইউনিটি ইন ডাইভার্সিটি। আমি ঐক্য করতে গিয়ে যদি আবার নতুন করে বাকশাল করে ফেলি তাহলে কিন্তু সেই ঐক্যে কাজ হবে না। আমাদের এখানে উস্কানি দিতে পারে, এটা গোটা জাতি ধরে ফেলেছে। আমাদের ঐক্য ইস্পাত কঠিন ঐক্য, এই ঐক্য কেউ ভাঙতে পারবে না। তাদের দেশের স্বাধীনতা পতাকাকে আমরা সম্মান করব, ওরা যদিও আমাদের পতাকাকে অসম্মান করেছে। এছাড়া আলাদা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, শেখ হাসিনা ভারতে থাকায় উৎসাহিত হচ্ছে উগ্রবাদীরা। বাংলাদেশের এই খোকন মুক্তের রক্তের অর্জিত স্বাধীনতা, বাংলাদেশের শেখ হাসিনা, তুমি যদি আরো 100 বার জন্মগ্রহণ করে আসো, বাংলাদেশে আর এই ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। দেশের ভেতরে ও বাইরে সব ষড়যন্ত্র প্রতিহত করতে নির্বাচিত সরকার প্রয়োজন দাবি করে সুষ্ঠু ভোট আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আগামী সপ্তাহে ঢাকায় হচ্ছে ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, যেখানে সীমান্ত, বাণিজ্য, পানি বন্টন সহ আলোচনা হবে দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে। দুপুরে ব্রিফিংয়ে কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেছেন, শেখ হাসিনার ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার বিষয়টি দিল্লিকে জানালেও জবাব দেয়নি। সমর্থন প্রকাশ করেন। এছাড়াও তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং, মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো মুখপাত্র হিসেবে যুক্ত হলেন পাবলিক ডিপ্লোম্যাসি বিভাগের মহাপরিচালক রফিকুল আলম। নির্ধারিত বক্তব্যে মুখপাত্র জানান, আগামী সপ্তাহে ইউরোপের অনাবাসী রাষ্ট্রদূত সহ একটি প্রতিনিধি দল ঢাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। আলোচনা হবে রোহিঙ্গা, জলবায়ু, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক, GSP+ বিষয়ে। এদিকে বিভিন্ন সূত্রে জানা যায়, ভারত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে যুক্তরাজ্যে একটি জনসভায় ভাষণ দেবে পতিত স্বৈরাচার শেখ হাসিনা। এ নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইঙ্গিত দেন, আশ্রয়দাতারাই এতে সহায়তা করছে। মিডিয়াতে যা দেখেছি যে এরকম একটা পলিটিক্যাল মিটিং আছে, সেই পলিটিক্যাল মিটিংয়ে উনি বক্তৃতা দিবেন। কিভাবে এটা ফ্যাসিলিটেটেড হচ্ছে এটা আসলে আমার বক্তব্য দেওয়ার বিষয় না। এটা উনি ভারতে আছেন,
ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছে এটা তারাই ভালো বলতে পারবে। আগামী সপ্তাহে ঢাকায় হচ্ছে ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, যেখানে সীমান্ত, বাণিজ্য, পানি বন্টন সহ আলোচনায় উঠে আসবে দ্বিপাক্ষিক বিষয়গুলো। 2 দিনের সফরে ভারতের পররাষ্ট্র সচিব সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও। বাণিজ্য আছে, সীমান্ত আছে, কানেক্টিভিটি আছে, তারপরে পানি আছে, এই বিষয়গুলা আলোচনাতে থাকবে। এছাড়াও আরও অনেক এলিমেন্ট নিশ্চয়ই আছে। মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পরিবর্তন হলেও দেশটির পররাষ্ট্রনীতি অপরিবর্তিত থাকে, ফলে ঢাকা ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্ক অবনতি হওয়ার সুযোগ কম। ক্ষমতাসীন দলের পরিবর্তন হলেও এর সাথে তাদের পররাষ্ট্রনীতি ও কৌশলগত অবস্থান এবং জাতীয় লক্ষ্যসমূহ অনেকটাই অপরিবর্তিত থাকে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ঘৃণা বিদ্বেষ ছড়ায় শেখ হাসিনার এমন বক্তব্য প্রচার এবং প্রকাশের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে 5 আগস্টের পর দেয়া বিদ্বেষমূলক সব বক্তব্য দ্রুত সরাতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশন বলছেন, শেখ হাসিনার ঘৃণা ছড়ানো বক্তব্য দেয় এবং প্রচার করা আন্তর্জাতিক বিভিন্ন আইনেও অপরাধ। এতে তদন্ত বিচার কাজ ব্যাহত হবে, ভীতির মধ্যে থাকবেন মামলার সাক্ষীরা। প্রতিবার শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন তারা। একই সঙ্গে সেগুলো গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশনাও চাওয়া হয়। শুনানি শেষে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল। এই ধরনের বক্তব্য যদি পাবলিকলি পাবলিশড হয়, ব্রডকাস্ট হয়, তাহলে আমরা ট্রায়ালের সময় সাক্ষীদেরকে আর ট্রাইব্যুনালে আনতে পারবো না, তারা ভীতিগ্রস্ত হবে। এই সকল হেট স্পিচ যেগুলো এখনও বিদ্যমান আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যেন এই ধরনের কোনো হেট স্পিচ আর পাবলিক বা ব্রডকাস্ট না হয় সেজন্য উনি আদেশ প্রদান করেছেন। প্রসিকিউশন বলছে, ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ও সরিয়ে ফেলার বিষয়ে ট্রাইব্যুনালের এই আদেশ পাঠানো হবে ফেসবুক, ইউটিউব, এক্স সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে। এগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগুলো হেট স্পিচ, বিদ্বেষমূলক চর্চা এবং এটা ঘৃণা চর্চা, এগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইন, যে বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতার জন্য ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের যে আর্টিকেল 19 আছে, এটা কোনোভাবে শেখ হাসিনার বক্তব্যগুলোকে মত প্রকাশের স্বাধীনতার মধ্যে কাভার করে না, এগুলো মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। তবে শেখ হাসিনার অন্য বক্তব্য প্রচারে কোনো বাধা নেই বলেও জানিয়েছে প্রসিকিউশন। এর আগে গত 12 নভেম্বর শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়, যা এখনও প্রক্রিয়াধীন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করতে বাধ্য করত বিগত আওয়ামী লীগ সরকার, একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে কথা বলেছেন তিনি। শফিকুল আলম জানিয়েছেন, গণমাধ্যমের স্বাধীনতা অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য। নতুন বাংলাদেশের গণমাধ্যম শীর্ষক আলোচনায় ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার মোকাবিলায় দেশীয় গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বক্তারা। আমরা কোনো মিডিয়াকে প্রমোট করছি না, কোনো মিডিয়ার এগেইনস্টে নামছিও না, কাঁচা খুলে নামছিও না, আমরা কাউকে কোনো জায়গায় বসাচ্ছি না। এবার বাণিজ্যের খবর। নিত্যপণ্যের দামের চাপে সাধারণ মানুষের হিমশিম অবস্থার মধ্যেই দুঃসংবাদ দিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। সরকারের শত চেষ্টার পরে নভেম্বরে আরেক দফা সার্বিক মূল্যস্ফীতির পাশাপাশি বেড়েছে খাদ্য মূল্যস্ফীতিও। তবে মানুষের আয় সামান্য বেড়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এই অবস্থায় অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংক ঋণের সুদ আর না বাড়ানোর পাশাপাশি বাজার সিন্ডিকেট ভেঙে দিতে হবে। প্রতিদিনই বাড়ছে মানুষের ব্যয়। বৃহস্পতিবার সকালে এমন তথ্যই জানালো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। সংস্থাটির মাসিক হিসাবে দেখা যাচ্ছে, আমদানিতে এলসি খোলা সহজ করা সহ শত চেষ্টার পরও ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির লাগাম টানতে পারেনি সরকার, যার ফলে নভেম্বরে আরেক দফা বেড়ে খাদ্য মূল্যস্ফীতি ঠেকেছে 13.8%। অর্থাৎ গত বছর নভেম্বরে খাদ্যপণ্য কিনতে একজন মানুষের 100 টাকা লাগলে গেল মাসে তা লেগেছে প্রায় 114 টাকা। জিনিসপত্রের দাম আস্তে আস্তে বাড়তে বাড়তে আমাদের মাথার উপর দিয়ে চলে গেছে। এখন সংসার চালানো খুবই সমস্যা। সবজি সবকিছু মুরগি টুরগি সবই তো অনেক দাম। যারা কম টাকা বেতনে চাকরি করে তাকে তো কষ্ট হইবই। সাধারণ মানুষ আমরা এগুলো নিয়ে কখনো কাকে বলবো, বলার কোনো ভাষা নেই আমাদের। শুধু নিত্যপণ্যের বাজার ব্যয়ই বাড়েনি, বেড়েছে বাজারে যাওয়ার খরচও। অর্থাৎ পরিবহন সহ শিক্ষা, চিকিৎসা, বিনোদনের মতো খাদ্য বহির্ভূত খাতেও নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.39%।
আর এতেই নিত্যদিন সাধারণ মানুষকে নাকানি চুবানি খাওয়ানো সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ঠেকেছে 13.38%, যা অক্টোবরে 10.87 আর সেপ্টেম্বরে ছিল 9.92%। অর্থাৎ গেল জুলাইয়ের পর সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে সর্বোচ্চে। সুদ হার বাড়ানোর পরও মূল্যস্ফীতির লাগাম টানতে না পারার কারণ হিসেবে সিন্ডিকেট ও বাজার কাঠামোর দুর্বলতাকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। আমদানি পর্যায়ে যে শুল্ক সেটার ক্ষেত্রে ছাড় দেওয়া হলো এবং একই সঙ্গে ভ্যাটের ক্ষেত্রেও কিছু রিল্যাক্সেশন হচ্ছে, কিন্তু আলটিমেটলি আমাদের মূল সমস্যাটা কিন্তু উচ্চ সুদের হার। দ্বিতীয়টা হলো যে বাজার ব্যবস্থাপনায় উন্নতির অভাব, এবং তৃতীয় বিষয়টা হচ্ছে পুরো সাপ্লাই চেইন, এই জায়গাটাতে এখনো পর্যন্ত সিন্ডিকেট আছে। এদিকে মজুরি বৃদ্ধির হার বাড়লেও মূল্যস্ফীতির সাথে তা সামঞ্জস্য রাখতে পারছে না। ফলে কৃষি, শিল্প ও সেবা খাতে জড়িতরা প্রতিনিয়ত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে লড়াই করে যাচ্ছেন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সাহিত্যের ভাষায় হোক নবজাগরণ প্রতিপাদ্যে সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো লিটারেচার অলিম্পিক। আজ শেষ হওয়া অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা করে ইয়ামাহা এসিআই মোটরস। আয়োজনে কাব্যকথন, গান, নাচ, এমসিকিউ, স্পেলিং বি, পাবলিক স্পিকিং, ফটো কন্টেস্ট, বারোয়ারি বিতর্ক সহ 8টি বিষয়ে প্রতিযোগিতা হয়। এতে দেশের 20টি বিশ্ববিদ্যালয় ও 17টি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। রাজধানীর বেশিরভাগ এলাকায় এডিসের ঘনত্ব আশঙ্কাজনক। গত মাসে চালানো আইডিসিআর এর জরিপে দেখা যায় 2 সিটি কর্পোরেশনের 99টি ওয়ার্ডের মধ্যে 56টিতেই ব্রুটো ইন্ডেক্স বা এডিসের ঘনত্ব 20 এর বেশি, যা ইঙ্গিত দেয় বেশিরভাগ এলাকায় ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন মশক নিধনে কার্যকর উদ্যোগের অভাবেই নিয়ন্ত্রণে আসছে না এই ডেঙ্গু। ফারুক ভিয়া রবিনের রিপোর্ট। সরকারি তথ্য মতে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন 500-র বেশি মানুষ, যা এক বছরে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় 1 লাখ। এমন পরিস্থিতিতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইডিসিআর এর জরিপে উঠে এলো শঙ্কা জাগানিয়া তথ্য। নভেম্বরে রাজধানীর 99টি ওয়ার্ডে চালানো জরিপে দেখা যায় 56টিতেই এডিস মশার ঘনত্ব বা ব্রুটো ইন্ডেক্স 20-এর বেশি, যার মানে দাঁড়ায় ঢাকার বেশিরভাগ এলাকাতেই এডিস মশার উপস্থিতি চরম ঝুঁকিপূর্ণ স্তরে। এমনকি কোনো কোনো এলাকায় এডিসের ঘনত্ব মাত্রা 70। নভেম্বরেও আমরা দেখছি ব্রুটো ইন্ডেক্স বেশি অনেকগুলো জায়গায়, তার মানে সামনের দিনগুলিতে ডেঙ্গু নির্মূল হচ্ছে না, বাড়তেই থাকবে। যেসব জায়গায় এডিস মশার ঘনত্ব ইন্ডেক্স 20-এর উপরে আছে সেইখানে জরুরি ভিত্তিতে এডিস মশা নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করা দরকার। ডেঙ্গু রোগীর ঠিকানা সংগ্রহ করে সেই ঠিকানা ধরে আমরা যদি হটস্পট ম্যানেজমেন্টটি করতে পারি, সেখানে উড়ন্ত মশা মেরে দিতে পারলে তাহলে এই ডেঙ্গু রোগটি খুব সহসাই নিয়ন্ত্রণে আসবে। কিন্তু মৌসুমের শেষে এসেও কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গুর বিস্তার? বিক্ষিপ্ত হবে কিছু রাসায়নিক ছিটানো ছাড়া সংঘবদ্ধ কোনো প্রয়াস তো নাই। কীটতাত্ত্বিক দল নিয়ে গিয়ে আপনি মশার লার্ভা, মশার এডিস মশার প্রজননস্থল খুঁজে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য সেখানে একটা ক্র্যাশ প্রোগ্রাম নেন, তাতে করা হচ্ছে। যে উদ্যোগগুলো নেওয়ার দরকার ছিল তার কোনোটাই কিন্তু আমরা নেইনি। একদিকে মশা মারা হচ্ছে না, ডেঙ্গুর ভাইরাস নিয়ে কোনো গবেষণা হচ্ছে না, মশা মারার জন্য কেন্দ্রীয় কোনো পরিকল্পনা নাই। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টির ধরনও বদলে গিয়েছে। বিশেষজ্ঞদের শঙ্কা, কার্যকর উদ্যোগ না থাকায় ডিসেম্বরেও ভোগাতে পারে ডেঙ্গুর প্রকোপ। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। বৃহস্পতিবার ইলিসি প্যালেসে প্রেসিডেন্টের হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি। এর আগে ফ্রান্সের পার্লামেন্টে 331 জন সদস্যের অনাস্থা ভোটে বার্নিয়ের 3 মাসের শাসনামলের রীতি ঘটে। প্রধানমন্ত্রী পদত্যাগের পর এবার বামপন্থীদের রোষানলে প্রেসিডেন্ট ম্যাখো। রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি সামলাতে ব্যর্থতার অভিযোগে তারও পদত্যাগের দাবি উঠেছে। চলতি বছরের সেপ্টেম্বরে ফ্রান্সের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকেই বিতর্কিত সিদ্ধান্তের কারণে তোপের মুখে পড়েন মিশেল বার্নিয়ে। বিশেষ করে 2025 সালের বাজেটে সরকারি ঘাটতি কমানোর জন্য 6,000 কোটি ইউরো কর বাড়িয়ে এবং ব্যয় কমানোর পরিকল্পনা উত্থাপন করেন তিনি। এর বিরোধিতা করেন 67% মানুষ। তবুও রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা খাটিয়ে এমপিদের ভোট ছাড়াই সামাজিক সুরক্ষা বাজেট বিল সংসদে পাশ করিয়ে নেন তিনি। এতেই বাধে বিপত্তি। বিরোধী দল এবং দেশবাসীর রোষানল
রসানলে পড়েন বার্নিয়ে। বিতর্কিত এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিরোধী দলীয় নেতারা তার বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব উত্থাপন করেন, যা বুধবার অনুষ্ঠিত হয়। এই ভোটে বার্নিয়ের পদত্যাগের পক্ষে 331টি ভোট পড়ে। এই অবস্থায় বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দিতে বাধ্য হন ফরাসি প্রধানমন্ত্রী। 1962 সালে মিশেল ডেব্রের পর এই প্রথম কোনো ফরাসি প্রধানমন্ত্রী হেরে গেলেন অনাস্থা ভোটে। বার্নিয়ের পদত্যাগে আনন্দ প্রকাশ করেছেন সাধারণ নাগরিকরা। একই সঙ্গে কে হতে যাচ্ছেন নতুন প্রধানমন্ত্রী তা নিয়েও চলছে জল্পনা কল্পনা। আমি এই সরকারকে ভোট দেইনি, তাই তার পদত্যাগে আমি খুশি। এখন একটাই আশা, পুরানো সরকারের ভুলগুলো নতুন সরকার করবে না। এই সরকার জনগণের মতামতকে প্রাধান্য দেয় না। এটা কোনো বৈধ সরকার না। আমরা চাই আমাদের মতামত শোনা হোক এবং তার সমাধান দেয়া হোক। এদিকে ফ্রান্সের সংবিধান অনুযায়ী একবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর 1 বছর পর্যন্ত নতুন করে নির্বাচনের আয়োজন করা যাবে না। এতে পদত্যাগের পরেও বার্নিয়েকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর ভূমিকা পালন করতে হতে পারে। চলমান এই রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে নিয়েও জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পরিস্থিতি সামলাতে না পারায় প্রেসিডেন্টেরও পদত্যাগের দাবি জানিয়েছেন বিরোধীরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেখছেন রাতের সময়, সঙ্গী থাকুন। পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে আন্তর্জাতিক শান্তি সম্মেলনের প্রস্তাব ধর্মীয় নেতাদের। সব সম্প্রদায়ের মানুষকে ভয়হীন মানবিক সম্পর্ক গড়ার আহ্বান ডক্টর ইউনূসের। নিষেধাজ্ঞা বিশেষ ট্রাইব্যুনালের বিটিআরসিকে দ্রুত কন্টেন্ট সরানোর নির্দেশ। ফেসবুক, এক্স, ইউটিউবকে দেওয়া হবে আদেশের কপি। এই ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়।